আপু হেসে আমায় জড়িয়ে ধরে, এতটাই খুশি যে সে কান্নাই করে দিয়েছে। আপু ঠিক হয়ে বসে নাক ঝেড়ে বলল, আরে অয়ন ভাই সে কেমন আছেন? অয়ন ভাই? পিছনে তাকাতে দেখি সত্যিই অয়ন, সবুজ পাঞ্জাবি আর সাদা জিন্স পরনে, মুখে অফিস ফেরত ক্লান্তিও আছে, তবু কি সুন্দর হাসছে। তানিমা কেমন আছিস? ভালো। আপুর অন্য পাশে এসে বসে আপুর হাতে হলুদ লাগিয়ে বলল, আজকে তোকে অনেক সুন্দর লাগছে। কথাটা কাকে বলেছে ঠিক বোঝা গেল না, কারণ অয়নের দৃষ্টি আমার দিকে। আপু ঠিকই দৃষ্টি অনুসরণ করে আমার দিকে কপাল কুঁচকে তাকালো। হুট করে এমন ঘটনায় লজ্জা পেলাম আমি, স্টেজ থেকে নেমে একটু সরে গেলাম আমি। মানহা আর আরেক ফ্রেন্ড তাইবাকে নিয়ে উঠে গেলাম বিপরীতে থাকা স্টেজে। মানহা বলল, এখন কি আমাদের নাচ? এখনই হবে, এখন না হলে আর কখনোই হবে না। তাইবাকে বললাম, গান ছাড়তে বল। গানের তালে তিনজনেই নাচ হলো। অয়ন একদম স্টেজের সামনে এসে দাঁড়িয়েছে। নাচ শেষে ওদের আগেই আমি নেমে গেলাম, সোজা চলে গেলাম স্টেজের পেছনের অংশে। অয়ন পিছু পিছু আসলো। নাচের কারণে এখনো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অয়নকে কিছু বলার আগেই কাছে টেনে নিল। তারা ডান হাতে থাকা হলুদগুলো আমার মুখে গলায় লাগিয়ে দিয়ে বলল, নেশাকে শুধু তোর লেগেছে? আমি তো মাতাল হয়ে গেছি। অয়নের হাতটা একটু সরিয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে বললাম, তবে দূরে থাকো, আর তোমার সাথে এমনিতেও আমি কথা বলবো না। কেন কেন? মিথ্যে বলেছ তাই? অয়ন কপাল কুঁচকে তাকিয়ে বলল, মিথ্যা? হুম, বলেছে একেবারে আমাকে নিতে আসবে, অথচ আপুর বিয়েতে এসে বসে আছো। অয়ন শব্দ করে হাসলো। টিস্যু বের করে হলুদ মুছতে আসলে বাধা দিলাম। অয়ন বলল, এসেছি বলে খুশি হসনি বুঝি? তোমাকে দেখলেই খুশি থাকি আমি। অয়ন আবারও হাসলো। আন্টি কল দিয়েছিল, না আসলে তো খারাপ দেখায়, তাই আসা। আমাকে নিয়ে কিছু বলেছে? শিয়ালের কাছে মুরগির খোঁজ কেউ দেয়? বলেই অয়ন চলে গেল। এটা কেমন কথা বলো সে? বাবা কি তাকে এত খারাপ ভাবে? আবারও ফিরে এসে বলল, সরি, হলুদ তো তোর পছন্দ না, তবুও লাগিয়ে দিলাম। ওর গলা জড়িয়ে ধরে বললাম, আজ থেকে পছন্দ, অনেক বেশি পছন্দ। তুমি লাগিয়েছে যে তাই? আমার গালটা ওর গালে ঘষে দিয়ে চলে আসলাম। শুধু আমি না, আজ অয়নও লজ্জা পেয়েছে। ওর আলতো হাসি তো সেটাই জানান দিল। আপুর পাশে এসে বসে বললাম, কেমন লাগলো? আপু আমার দিকে তাকিয়ে একটু রাগী সুরেই বলল, তোকে তো অসাধারণ লাগছে, সেটা তো অয়ন ভাই বলেই দিল। আমি সেটা বলিনি, নাচ কেমন লাগলো? ভালো। আপু আমার গালে হাত দিয়ে বলল, তুই হলুদ লাগিয়েছিস? আ- ওই অয়ন। আমি থেমে গেলেও আপু বিষয়টা বুঝে গেল। একটু গম্ভীর গলায় বলল, একটু দূরত্ব রেখে চল। আমি কিছু বললাম না। আপু কেন এমন আচরণ করছে ঠিক বুঝে উঠতে পারলাম না আমি। আপুর এক ফ্রেন্ড নাবিলা সেই স্টেজে এসে আমায় ডেকে বলল, তন্নি, একটা ছেলে গেটের বাইরে তোমাকে ডাকছিল। তানিমা আপু বলল, অয়ন ভাইয়াকে বলিস বারবার এভাবে ডাকাডাকি না করতে, বাসায় আত্মীয় আছে, এইসব দেখলে খারাপ ভাববে। কিছু না বলে উঠে চলে গেলাম। গেটের বাইরে এসে কাউকেই দেখলাম না। কপাল কুঁচকে গেল, মেজাজটাও খারাপ হয়ে গেছে। এদিকে পাত্রের বাড়ি থেকে উপহার নিয়ে মেহমানরা চলে এসেছে। বিরক্ত হয়ে ভেতরে যাওয়ার সময় পেছন থেকে কেউ বলল, তন্দি, একটু দাঁড়ো। ফিরে দেখি ইত্তাজা ডান হাতে সিগারেট ধরে রেখেছে। একটু সরে এসে বললাম, "আহ, জি বলুন, আপনি আমায় ডেকেছেন?" হ্যাঁ। কয়েকবার সিগারেটের দিকে তাকালে ইত্তেজা সিগারেটটা ফেলে পায়ে পিষে বলল, সরি। "আম, ডেকেছেন কেন?" এমনি কথা বলার জন্য। কেমন আছো? ভালো। ইত্তেজা একটু হেসে বলল, তুমি নাকি আজকে পারফর্ম করেছো? লেট হয়ে গেছে তাই দেখে হলো না। ইউর ব্যাড লাক। হয়তো। এর মধ্যেই আয়েশা আপু এসে ধমক দিয়ে বলল, তনু, তুই এখানে কি করিস? মেহমানরা সব চলে আসছে। আসছি আমি, যাও। আয়েশা আপু চলে গেলে আমি ইত্তেজাকে বললাম, চলুন ভেতরে যাই। হুম। আমি আগে আগে ভেতরে চলে আসলাম। গেটের কাছে মানহা এসে দ্রুত বলল, আন্টি ডাকছে, দৌড়ে যা। আমি দ্রুত ভেতরে চলে আসলাম। রুমান ভাইয়ের বাসা থেকে আসা মেহমানদের আমাদের ফ্ল্যাটে বসানো হলো। এই ডাইনিং এ এসে শরবত গ্লাসে ঢালছি। আম্মু পাশে দাঁড়িয়ে আছে। ওয়াইনের কাছ থেকে দূরে থেকো। ওকে আসতে বলেছি বলে তুমি আবার ওর সাথে মেলামেশা শুরু করে দিও না। আম্মুর কথায় উত্তর দিলাম না। আপন মনেই নিজের কাজ করছি। ট্রেতে গ্লাসগুলো সাজিয়ে নিতেই আম্মু আমার খালাতো বোন ফারিহাকে দিয়ে মেহমানদের রুমে পাঠিয়ে দিল। ফারিহা আপু চলে গেলে আম্মু রেগে বলল, আমার কথা কি কানে যাচ্ছে না? শুনেছি তো। ওয়াইন তো স্টেজের সামনেই দাঁড়িয়েছিল। একটা নিঃশ্বাস ছেড়ে নিচু স্বরে বললাম, তাকে আসতেই কেন বললে আম্মু? না আসলেই তো হতো। মুখে মুখে তর্ক করো না।
মাথা নিচু করে বললাম, সরি, কে কোথায় দাঁড়াবে তা তো আর আমি ঠিক করে দিতে পারবো না। বলে সোজা নিচে চলে আসলাম। অথৈ আপু, আয়েশা আপু, তানিমা আপুর সাথে স্টেজে বসে আছে। আপুর ফ্রেন্ডরা সবাই দুষ্টুমিতে মেতেছে। আমি প্লাস্টিকে হাসি ঝুলিয়ে এইদিক ওইদিক দেখছি। হঠাৎ অয়ন এসে আমার পাশে দাঁড়ালো। কিরে, কোথায় হাওয়া হয়ে গিয়েছিলি? মাথা নেড়ে বললাম, কোথাও না। হঠাৎ করেই বলে উঠলাম, ইত্তেজা ভাইয়া সিগারেট খায়? অয়ন হেসে ইত্তেজার দিকে একবার তাকিয়ে বলল। অনেক আগে থেকে ওনার এই অভ্যাস আছে। অয়নের দিকে তাকিয়ে বললাম, তুমিও খাও? না, আমি ট্রাই করেছিলাম, ঠিক স্যুট করেনি। ট্রাইও করেছিলে? অয়ন হাসলো। কিছু বলার আগেই জাহানার আন্টি এসে হাজির হলো, সাথে অথৈ আপু। আমি মুচকি হেসে বললাম, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। তোমার কি খবর? এই তো আন্টি, ভালোই। আন্টি হা হুতাশ করে বলল, আমি চেয়েছিলাম আমার ছেলেটার সাথে তনিমার বিয়ে দিয়ে মৃত্যুর সাথে সম্পর্কটা আরও গভীর করব। তার আগেই তনিমার বিয়ের খবর পেলাম। যাক, আল্লাহ যার তাকদিরে যাকে রেখেছেন। অথৈ আপু অয়নের হাত ধরে দাঁড়িয়ে বলল, আম্মু আন্টির কিন্তু 2 মেয়ে, ছোট মেয়েও তো কোনো দিকে কম না। আমি চমকে তাকালাম আপুর দিকে। আপু হাসছে, অয়নের মুখের সামনে হাত দিয়ে মুচকি মুচকি হাসছে। আমি তাড়াহুড়ো করে বললাম, আন্টি আমি একটু আসছি। দ্রুত চলে এলাম। চেয়ার টেনে বসে আবারও সেই দিকে তাকিয়ে দেখি আন্টি আরেকজন মহিলার সাথে কথা বলছে, আর অয়ন আমার দিকে তাকিয়ে আছে। লজ্জায় আর ওর দিকে তাকাতে পারলাম না। মানহা এসে পাশে বসে বলল, কিরে, বিয়ে আপুর নাকি তোর? আমি তো পুরোই কনফিউজড। কেন? আপু তার ফ্রেন্ডদের সাথে নাচানাচি করছে, আর তুই এখানে বসে লজ্জা পাচ্ছিস? শাড়ির আঁচল দিয়ে ঘোমটা দিয়ে বললাম, আমার বিয়ের দিনটা শুধু আসতে দে, দেখ নাচানাচি কাকে বলে। একটু থেমে ইত্তেজার দিকে চোখ পড়তে মানহাকে বললাম, ওই যে সিঙ্গার ইত্তেজা। মানহা ওই দিকে তাকিয়ে বলল, চিনি তো আমি, আর আজকে কথাও হয়েছে। কথা কখন হলো? মানহা গেটের কাছে। আমি মানহার কাছে গিয়ে বললাম, তার গান যে দিনরাত গাইছিস সে জানে? না। এর মধ্যে ইত্তেজার গানের সুর কানে এলো। বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছুই নয়, তোমারই কাছে ফিরে আসি। তুমি 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 শুধু তুমি, এমনের আনাচে কানাচে। সত্যি ভালো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। বলতে চেয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছুই নয়, তোমার কাছে ফিরে আসি। তুমি 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 শুধু তুমি, মনের আনাচে কানাচে। সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। মেঘের খামে আছে তোমার নামে, উড়ো চিঠি পাঠিয়ে দিলাম। পড়ে নিও তুমি, মিলিয়ে নিও তুমি, যা খুব যতনে লিখেছিলাম। গানের পুরো সময়টাতে ইত্তেজার দৃষ্টি আমার দিকে ছিল, আর মানহার দৃষ্টি স্টেজের দিকে। মানহাকে আমি খুব ভালোভাবেই চিনি, ওর প্রত্যেকটা চাহনি আমার মুখস্থ। তবে আজকের চাহনিটা অন্য দিনের চেয়ে আলাদা। তবে কি মানহার মনে প্রেমের দোলা সত্যি লেগেছে? 4 নভেম্বর 2022 শুক্রবার। আজকের দিনটা হাইলাইট কেন? আজ আমার আপুর বিয়ে। তানিমা আপু আজ বউ সাজবে, লাল বেনারসি গহনা, লাল দোপাট্টা দিয়ে একদম খাঁটি বাঙালি সাজ। সকালবেলায় পার্লার থেকে বেশ কয়েকজন আপু আসলো, ওনারাই পুরো সাজানোর দায়িত্ব নিয়ে নিল। আমার আর কোনো কাজই রইল না। রেডি হতে মানহাকে নিয়ে আম্মুর বেডরুমে চলে আসলাম। মানহা গোলাপি রঙের গাউন পরেছে আর আমি পরেছি লাল লেহেঙ্গা। মানহা আর চোখে আমায় দেখে বলল, বিকি তোর লাগছে? না তো। তাহলে লাল লেহেঙ্গা পরেছিস কেন? আমি মানহার কাছে এসে নিচু স্বরে বললাম, অয়নকে পাগল করার জন্য।
মানহা হুট করে কাশতে কাশতে সরে গেল। পরে বিছানায় বসে বলল, অয়ন ভাই আজকে হার্ট অ্যাটাক করবে শিওর। ছি, এসব কি বলিস? আমার অয়ন ভালো থাকুক। দুজনে সেজে গুজে বাইরে আসলাম। লেহেঙ্গার ওড়না আমি মাথায় পড়েছি। পাশাপাশি আমাকে আর আপুকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে কে কনে আর কে কনের বোন। আজকের অনুষ্ঠানটাও বাসার গ্যারেজেই হবে। সাজানো গ্যারেজটাকে দেখে মনেই হচ্ছে না এখানে সারি সারি গাড়ি থাকে। আপুকে স্টেজে বসিয়ে আমি ছুটে গেলাম অয়নকে খুঁজতে। আপুর ফ্রেন্ডরা আর আমার কাজিনরা এত সুন্দর করে সেজেছে যে ওদেরকে যে কেউ প্রিন্সেস উপাধি দিয়ে দিবে। এক একজনকে এক এক রকম সুন্দর লাগছে। অয়নকে দেখলাম সিঁড়ি দিয়ে নেমে আসছে। আমাকে দেখে কি সে হার্ট অ্যাটাক করবে? ওকে দেখে তো আমার হৃদস্পন্দন বেড়ে গেছে। কালো শার্ট আর কালো ফর্মাল প্যান্ট পরেছে সে। চুলগুলো দাড়িগুলো সুন্দর শেপে কাটা। চোখে আবার চিকন ফ্রেমের চশমা পরেছে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে, যেন আমার পুরো পৃথিবী এক জায়গায় এসে থমকে গেছে। আমার সামনে এসে দাঁড়িয়ে এমন এক হাসি দিল যে হুট করেই দু একটা হার্টবিট মিস করেও টের পেলাম না। কেমন লাগছে তনুশ্রী? সে সামনে আসতেই একটা মিষ্টি পারফিউমের ঘ্রাণ নাকে এলো। আমি কিছু না বলে চলে গেলাম। এখানে আর কিছুক্ষণ থাকলে আমার নিশ্চিত মৃত্যু। বাসা থেকে বেরিয়ে একদম মেইন রাস্তার কাছে চলে আসলাম। অয়ন দ্রুত গতিতে আমার কাছে এসে বলল, কিরে, মন খারাপ? তার দিকে ফিরে চুপচাপ তাকিয়ে আছি। অয়ন আমার দৃষ্টি অনুসরণ করে চেষ্টা করলো। অয়ন হঠাৎ ডাকে চমকে উঠে বললাম। আমি একটু সরে গিয়ে মাথা নিচু করে ফেললাম। ওর দিকে তাকালে তাকাতেই ইচ্ছে করছে, না তাকালেও তার চেহারাটা চোখে ভাসছে। কতটা অস্বস্তিতে আছি আমি কেবল আমিই জানি। অয়ন হয়তো আমার অস্বস্তিটুকু বুঝেছে। সে বসে বলল, বিয়ে হয় 8 ঘন্টায় 1 ঘন্টায়, আর অনুষ্ঠান হয় 2-3 দিন ধরে। আমি হেসে উঠলাম। অয়নের বিরক্তি প্রকাশে বললাম, ভালো হয়নি কি? এই যে বিয়েতে এত সুন্দরী আছে। সো হোয়াট, আমার সুন্দরী তো পুরো সুন্দরবন হয়ে গেছে। চোখ মুখ কুচকে বললাম, সুন্দরবন হয়ে গেছে মানে কি বোঝাতে চাইলে? মানে যা বুঝিস তাই। রাগে গিরগির করে চলে গেলাম আপুর কাছে। আমার রাগী ভাব দেখে আপু বলল, কি হয়েছে রে? প্রশংসা করার অনেক ওয়ে আছে, বাট হোয়াট অ্যাবাউট সুন্দরবন? কপাল কুচকে বলল, বুঝলাম না। আমাকে সুন্দরবন বলেছে। ওয়েট, এটা কি প্রশংসা আদৌ? আপু হেসে দিল। সাথে থাকা আপুর বান্ধবীর দল সবগুলো একসাথে হো হো করে হেসে উঠল। রাগ দেখিয়ে বললাম, সব শিয়ালের এক একটা ডাক, হুক্কা হুয়া। ফিরতে নিয়েই মানহার সাথে ধাক্কা লাগলো। এতক্ষণও আমার পেছনে দাঁড়িয়ে কথা শুনছিল। মানহা হেসে বলল, ওহো সুন্দরবন। এই আসলো আরেকজন, সারাদিন আমার থেকে দূরে দূরে। মানহা চুল ঠিক করতে করতে বলল, কে কার থেকে দূরে থাকে দেখা হয়েছে আমার। বাই দ্য ওয়ে, আমাদের পারফরমেন্স কি অনুষ্ঠানের শেষে হবে? না তো। সাউন্ড বক্সে গান থামিয়ে আমাদের নাচের অ্যানাউন্সমেন্ট করা হলো। অয়ন ভেতরে এসে আপুর এক পাশে গিয়ে বসলো। আমি ভাব নিয়ে স্টেজে উঠে গেলাম। আমি আর মানহা দুজনে একসাথে নাচবো। মিউজিক বেজে উঠলো। আমি স্টেজ থেকে নেমে আপুর অন্য পাশে গিয়ে বসলাম। মানহা এসে বলল, অয়ন ভাই, কি? আমার এই সুইট কিউট তনুমনুটাকে নাকি কেউ সুন্দরবন বলেছে, এটা কি ঠিক? অয়ন মুখ টিপে হেসে বলল, না, একদম ঠিক না, খুব অন্যায়। সেটা তো আমিও বলছি। অয়ন আমার দিকে তাকিয়ে বলল, আঙ্কেলকে বলি একবারে 2 মেয়ের বিয়ে দিতে, খরচও কমবে আর কষ্টও কম হবে। বলো গিয়ে। আপু চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। আপুকে একটা পাত্তা দিলাম না খুব একটা। আমি উঠে দাঁড়িয়ে রাগ দেখিয়ে বললাম, আমি ছাদে যাচ্ছি, কেউ গেলে আসতে পারে। আমি গিয়ে লিফটে উঠলাম। দরজা বন্ধ হওয়ার আগেই অয়ন এসে পা দিল। সে ভেতরে ঢুকতেই আমি সরে দাঁড়ালাম। জাস্ট কবুল বলার তোরা তো তনুশ্রী। চোখ মুখ কুচকে দাঁত খিচিয়ে বললাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে তবে কবুল বলো। অয়ন আমার সামনে এসে দাঁড়ালো। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। আমি ছটফট করছি না, কথাও বলছি না। অনুভূতি শূন্য হয়ে আমি শুধু চাচ্ছি সময় থেমে যাক। অয়ন এভাবেই আমার কাছাকাছি থাকুক। টপ ফ্লোরে এসে লিফট খুললো। অয়ন বেরিয়ে গেল। বড় বড় দুটো নিঃশ্বাস নিয়ে আমিও বেরিয়ে গেলাম। ছাদে গিয়ে বললাম, রাতে কোথায় ছিলে? আমি বাসায় চলে গিয়েছিলাম। আব্বু আর আমি আমার বাসায় ছিলাম। আর আন্টি? এখানেই। কেন, তুই টের পাসনি? আসলে ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আমি ছাদের একটা গাছ থেকে একটু একটু করে পাতা ছিঁড়ছি। অয়ন পেছন থেকে আমার মাথার ওড়নাটা ফেলে দিয়ে বলল, পাগল করার অনেক উপায় ছিল, কিন্তু এটাই কেন বেছে নিলি? আমি হাসছি। এই হাসি সে দেখবে না। পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলল, চুপ করে থাকলে হবে? বলতে হবে তো, কেন আমার দিনটা এলোমেলো করে দিলি? ওর দিকে ফিরে বললাম, যাতে চলে গেলেও ফিরে আসো,
এভাবে পিছু টান থাকে। অয়ন হাসলো, ওর শার্টের কলার ধরে কাছে এনে বললাম, আই লাভ ইউ টু। শেষে কলার ধরে আই লাভ ইউ। ধাক্কা দিয়ে সরিয়ে বললাম, আমি ইউনিক কিছু পছন্দ করি। অন্যদিকে চলে গেলাম, পেছন থেকে ডাকলো, তনুশ্রী। ফিরে দাঁড়িয়ে বললাম, কি? অয়ন এগিয়ে আসলো, হাঁটু গেড়ে বসে পকেট থেকে একটা রিং বের করে বলল, আমার প্রেমিকা থেকে স্ত্রীতে প্রমোশন নিবা। এই ছেলে নির্ঘাত আমার মন পড়তে পারে। ঠিক যা যা আমার স্বপ্ন সব সে বাস্তব করে দিচ্ছে। মাথা নেড়ে বললাম, খুশি খুশি, তোমার মিসেস হতে রাজি আমি। আংটিটা আমার বাম হাতের অনামিকা আঙুলে পরিয়ে দিল। উঠে দুপায়ে এগিয়ে দূরে গিয়ে দাঁড়িয়ে 2 হাত মেলে দিয়ে বলল, কাম হিয়ার। হ্যাঁ, আমার সেই কল্পনা আজ সত্যি হলো। সিনেমাটিক অ্যাকশনে আজ অয়ন আমায় প্রপোজ করেছে। অয়নকে জড়িয়ে ধরে বললাম, মন পড়েছ বুঝি? চুপ থাক, কিছু শোনার চেষ্টা কর। নীরব হয়ে গেলাম, চোখ বন্ধ করে শোনার চেষ্টা করছি। এখনো সূর্য মামা মাথার উপরে আসেনি, হয়তো সকাল 11টা বাজে। এখনই মনে হচ্ছে মধ্যরাত। আমাদের আশেপাশে কেউ নেই, পাখিরা নীড়ে ফিরেছে, ঝিঝি পোকা আজ রাগ করেছে, ব্যাঙেরা আজ বৈঠক করছে না, সবাই যেন একেবারে থেমে গেছে। অথয়াপুর মেহেন্দি সন্ধ্যা বা কুমিল্লার কাটানো সেই সন্ধ্যার পর আজ আবারও শুনতে পাচ্ছি তার বুকের বাম পাশের পাঁজরের ভেতর বাজতে থাকা নিরবচ্ছিন্ন ঢিপ ঢিপ শব্দটা। আজ তো আমাকে কোলে নিয়ে এসে হাঁটছে না, তবে আজ কেন তার হৃৎপিণ্ড এত জোরে কাঁপছে? এই লাভডাবের সমীকরণ মেলাতে মেলাতে সময় কেটে গেল। আমার ফোন বেজে ওঠায় চমকে উঠে দুজনেই সরে গেলাম। মানহা কল করেছে, রিসিভ করলাম। তনুমনু, তাড়াতাড়ি আয়, বর চলে আসবে এক্ষুনি। আসছি। ফোন রেখে আর চোখে তাকিয়ে অয়নকে বললাম, নিচে যাব। চল। অয়ন যেতে পা বাড়ালে বাধা দিয়ে বললাম, ওয়েট। কি? অয়নের চশমাটা খুলে বললাম, এটা কোন ঢঙে পড়েছ? সকাল থেকে মাথা ব্যথা করছে তাই। তবে পড়ো। ওর চুলগুলো এলোমেলো করে শার্টের উপরের আরো একটা বোতাম খুলে দিয়ে বললাম, হাতা ফোল্ড করো। ভালো লাগছে না আমাকে? যা বলছি করো না। অয়ন হাতা ফোল্ড করলো। আমি যেতে যেতে বলল, ভালো লাগছিল, আমি দেখেছি, ব্যাস আর কাউকে দেখাতে হবে না। জেলাস? কপাল কুঁচকে তাকাতেই অয়ন বলল, ওকে ওকে। আমি নিচে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যে বর আসলো। সকলের সাথে আমিও গেট আটকে দাঁড়ালাম। রুমান ভাইকে আজ কেমন যেন লাগছে, যেন বেচারা ভয় পাচ্ছে। সোনালী রঙের শেরওয়ানি পরেছে, সাজগোজও করেছে বোধ হয়, কিন্তু তার চেহারা দেখে আমার হাসি পেল। মেহমানদের মধ্যে ইতাজার বাবা মানে অয়নের বড় চাচাকে দেখলাম। যদিও ওনাকে আমি আগে দেখিনি, তবে ইতাজার মা শারমিন আন্টির পাশে আর কোনো পুরুষ হওয়ার কথা না। ওনার সাথে কথা বলতে ইচ্ছে করলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ইতাজার বাবা আমায় ভালো করে দেখে বললেন, ওয়ালাইকুম আসসালাম। আমি তন্নি, তনিমাপুর ছোট বোন। ওহো, তুমি? মাশাআল্লাহ, বসো এখানে। এমন ভাবে তুমি বললো যেন আমাকে উনি কত চেনেন। বিষয়টাতে মাথা না ঘামিয়ে বললাম, না আঙ্কেল থাক, আপনারা শরবত নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি। আচ্ছা আঙ্কেল, আমি আসছি। চলে আসতে নিলে উনি বলল, আনোয়ারা ছেলে এখানে কেন উঠেছে? আমি অয়নের দিকে তাকিয়ে বললাম, আনোয়ার আঙ্কেল আর জাহানার আন্টিও এসেছেন, ওনারা আমাদের পূর্ব পরিচিত। উনি কিছু না বলে মাথা নাড়লেন। অয়নও ওনার দিকে তাকিয়ে আছে। আমি অয়নের কাছে গিয়ে বললাম, তোমার চাচা? কিভাবে চিনলি? তোমাদের বাসায় আন্টিকে দেখেছিলাম, তাই গেস করলাম আর কি। অয়ন কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে চলে গেল। সময় এগিয়ে গেল। জুমার নামাজের পর বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো। আড়ম্বর করে বিয়ের পর কনে বিদায়ের সময় টের পেলাম, এ শুধু আমার আপু যাচ্ছে না, আমার দ্বিতীয় মা চলে যাচ্ছে। আপুর সাথে রাগ করে থাকলেও এখন কষ্টটা বেড়ে গেল। আপুকে ছাড়া ছোটবেলা থেকে একা কখনো থাকিনি, অভ্যাস নেই বললেই চলে। সেই আপুর চলে যাওয়াটা আনন্দের হবে না, এটাই স্বাভাবিক। বাবা একটু দূরে গিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো এখানে থাকলে উনিও কান্না করবেন। আম্মু ঠিক বলেছিল, মেয়ের বিয়ে সহজ কথা না। শেষবারের মতো আমার জড়িয়ে ধরে বলল, কাঁদিস না। আর একটা কথা জেনে রাখ, বাবাকে কখনো কষ্ট দিস না বোন। কিছুই বললাম না। সব সময় আপুকে চলে যেতে বললেও আজ আর বলতে পারলাম না। আজ না বলতেই আপু চলে গেল। কিছু দূর গিয়ে গাড়ি থামিয়ে আমায় ডাকলো। আমি দৌড়ে যেতে আপু বের হয়ে আমার 2 গালে 2টো চুমু দিয়ে বলল, বড় হয়েছিস, এখন আর আগলে রাখতে পারবো না, নিজের ভালো মন্দ বুঝে কাজ করিস। আপু চোখ মুছে দিয়ে সে গাড়িতে উঠে গেল। রুমান ভাইয়া বলল, বাই বাই তন্নি, ভালো থেকো। বাই ভাইয়া। বাসায় চলে আসলাম। বাবা গেটের কাছে এসে আমায় এগিয়ে নিয়ে গেল। অয়ন নেই এখানে, সে কি চলে গেছে? আমার সাথে দেখা না করেই চলে গেল সে?
কিছুক্ষণ পর মানহা চলে যাওয়ার সময় আমার কাছে এসে বলল, তনুমনো, অয়ন ভাইয়ের পছন্দ কিন্তু ভালো। মানে? মানহা মুচকি হেসে হাতের আংটির দিকে ইশারা করে বলল, মানিয়েছে ভালো, ভাবছি একটা নতুন সিনেমা বানাবো। আমাকে জিজ্ঞেস করেছিল তোর ইচ্ছা সম্পর্কে, আমি এটাই বলছি। বুঝলাম এই মেয়ে অয়নকে এসব বুদ্ধি দিয়েছে, না হলে আমার ইচ্ছেগুলো অয়ন কিভাবে জানলো? আমি হাসলাম। আমার মানহু আমার ইচ্ছেগুলো পূরণ করে দিয়েছে। মেহমান বিদায়, খাওয়া দাওয়া, এসবে আজকের দিনটা কাটলো। রাতটাও খুব একটা ভালো গেল না, আপুকে ছাড়া একা একা লাগছে। হুটহাট ঝগড়া আর খুনসুটি আর ফিরে আসবে না। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল শুধু ঘর গুছিয়ে আগের চেহারায় ফেরাতে। এর মাঝেই কলম ধরার সময় পাইনি যে কলেজে যাব। অবশেষে আজ কলেজে যাচ্ছি। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেলাম। খিলগাঁও থেকে কলেজ বাসে করে সোজা চলে আসলাম ইডেন মহিলা কলেজে। ক্লাস শেষ হলো 12টায়। বাইরে এসে ক্যাম্পাসে একা একা ঘুরে বেড়াচ্ছি আর একটা এটা ওটার ছবি তুলছি। এমন সময় অয়ন কল দিল। রিসিভ করলাম। অয়ন? কেমন আছিস? ঠিক আছি। অয়ন একটু সময় নিয়ে বলল, আমি আসলে কল দিয়েছিলাম একটা জরুরি কথা বলতে, তো টাইম হবে? ওমা, এভাবে বলছো কেন তুমি? বলো তুমি। আমি তোকে নিয়ে গাজীপুর যেতে চাচ্ছি, যেতে পারবি? কাছে বন্দি পাখিটা জানা ঝাপটাতে শুরু করলো। মুখ বন্ধ হয়ে গেল বুঝি, কোনো কথাই আসছে না। আম্মুর সাথে কথা বলবো বিয়ের ব্যাপারে, তুইও উপস্থিত থাকবি। আমার নীরবতা সে চিন্তিত হলো। তনুশ্রী, তুই যেতে পারবি? বাসায় কি বলবো? অয়ন একটু ভেবে বলল, কিছু একটা বলে দিস। ভেবেচিন্তে বাসায় এসে জানালাম আমার ডিপার্টমেন্ট থেকে শুক্রবার সকালে ঢাকার বাইরে ট্যুরে যাবে। আমি একটু নারাজ থাকলেও বাবা ঠিকই রাজি হলো। আগামী শুক্রবার সকালে গাজীপুর যাওয়ার দিনক্ষণ ঠিক হলো। অপেক্ষায় দিন কাটছে। বৃহস্পতিবার খুব ভোরে অয়নের কল পেলাম। ফোনে রিং শুনে ঘুম থেকে উঠে দেখি ভোর 4:30। তাড়াহুড়ো করে রিসিভ করতেই অয়ন নিষ্প্রাণ কণ্ঠে বলল, তনুশ্রী, আব্বু অসুস্থ, হাসপাতালে ভর্তি, স্ট্রোক করেছেন। লাফিয়ে উঠে বললাম, অয়ন কি বলছো তুমি? কোথায় তুমি? হাসপাতালে যাচ্ছি, দোয়া করিস। কলটা কেটে গেল। তার বাবা অসুস্থ, কথা বলার অবস্থায় নেই সে। আম্মুকে জানাবো নাকি জানাবো না? জানালে বলবে কোথা থেকে জেনেছো? কি করব আমি? আমি যাবো কিনা ভাবছি। গেলে যদি আবারও বাবা কোনো ঝামেলা করে, এখনের ঝামেলা অয়ন কিভাবে সামাল দিবে? অনুভূতি শূন্য মস্তিষ্ক নিয়ে একটাই দোয়া করছি, আঙ্কেল যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। 1 মাস কেটে গেছে। ডিসেম্বরের মাঝামাঝি এই সময় বেশ শীত পড়ে গেল। আনোয়ার আঙ্কেল এখন অনেকটাই সুস্থ, বাসায় নিয়ে গেছে। অয়ন বেশ কয়েকবার গাজীপুর যাওয়া আসা করেছে। এখন ঢাকায় নতুন বাসায় আঙ্কেল আন্টি কেউ নিয়ে এসেছে। অয়নের বড় চাচার সাথে আবার কোনো ঝামেলা হওয়ায় আঙ্কেলের এই অসুস্থতা হয়েছিল। তবে ঠিক কী ঝামেলা হয়েছিল তা অয়ন আমায় বলেনি। আমি ক্লাস পড়ার ব্যস্ততায় আছি। অয়ন আমাকে বাসায় নিয়ে যেতে চাইলেও আঙ্কেলের অসুস্থতায় বিরক্ত করতে চাইনি। আগে আঙ্কেল সম্পূর্ণ সুস্থ হোক, নিজেদের সুখ এতটা না ভাবলেও হবে। আজ তনিমা আপু বাসায় এসেছে। বাসায় বেশ ভালো আয়োজন করা হলো। রাতে রুম্মান ভাইয়া আসবে, নতুন জামাই বলে কথা, আয়োজন তো করতেই হবে। দুপুরে খাওয়া দাওয়ার পর আপুর সাথে বারান্দায় গল্প করছি। বিয়ের প্রথম মাস কিভাবে কাটছে এটাই ছিল আপুর গল্পের মুখ্য বিষয়। এর মধ্যে এক অদ্ভুত কথা বলল আপু। আপু কিন্তু এখন তোর বিয়ে নিয়ে ভাবছে। আর চোখে একবার তাকিয়ে বললাম, তো? এত আকাম করছো তাই তোমাকে তাড়াতাড়ি বিদায় করবে, না হলে তুমি মান সম্মান রাখবে না। আমি হেসে কিছু বলতে যাবো এমন সময় অয়নের কল আসলো। তনুশ্রী? জি। কি করিস? এই তো আপু আসছে বাসায়, কথা বলি। কালকে আমি তোর বাসায় আসবো। কথাটা হঠাৎ করে আমার কানে বাড়ি খেলো। অয়ন আবারও বলল, আব্বু রাজি আছে, কালকে বিকালে আঙ্কেলের অফিসে যাব। কেন? কথা বলতে। ভুল আমাদের হয়েছে, ক্ষমা তো চাইতেই হবে। রাতে তোদের বাসায় যাব। আপুর দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি উঠে রুমে চলে আসলাম। অয়নকে বললাম, বাবা যদি আসতে নিষেধ করে? কথা বলার জন্য আসতেই হবে, সেটা ওনার ইচ্ছা থাকুক বা না থাকুক। রাখছি, আমি অফিসে আছি। অয়ন কলটা রেখে দিল। আপু কি জানে অয়ন আসবে? বাবা কি অয়নের সাথে বিয়ে নিয়ে ভাবছে? প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খেতে লাগলো। কি হয়েছে? আপুর প্রশ্নে স্বাভাবিকভাবেই বললাম, নাথিং। কে ছিল? অয়ন ভাই? না। অকপটে অস্বীকার করলাম। লজ্জা লাগা শুরু হলো আমার। রাতে রুম্মান ভাইয়া আসলো। রাতের খাবারের পর সকলে বসে কথাবার্তা বলেও আমি সেখানে উপস্থিত থাকতে পারলাম না। তবে ওনাদের কথার মাঝে আমার কোনো একটা বিষয় মোটা দাগে ছিল। কারণটা যে আমার বিয়ে সেটাও বুঝলাম। সারা রাত ছটফট করেই কাটালাম। সকালে কলেজে যাওয়ার পথে মানহার সাথে দেখা হলো। সেও আমার মতো বাসের অপেক্ষায় আছে।
তনুমনু। মানহার ডাকে দ্রুত ওর কাছে গিয়ে হাত ধরে বললাম, আজকে সন্ধ্যায় আমার বাসায় আসিস প্লিজ। সন্ধ্যায় টিউশন আছে, কিভাবে যাব? আমি এত কিছু জানি না, তুই আসিস। এর মধ্যেই আমাদের বাস চলে এলো। বাসে উঠেও জানালা দিয়ে মুখ বাড়িয়ে বললাম, মনে করে আসিস, না হলে আমাকে আর দেখবি কিনা আমি জানি না। কলেজে ক্লাসে মনোযোগ বসলো না, ল্যাব হলো কি যে করালো কিছুই দেখা হলো না। মন মস্তিষ্কে আজকে সন্ধ্যা ছাড়া আর কিছুই নেই। 3:30টায় বাসায় ফিরলাম। রাস্তায় আজ খুব জ্যাম ছিল। বাসায় এসে রুমান ভাইয়ার দেখা পেলাম না। অফিস থাকায় সকালেই চলে গেছে। গোসল শেষে খাওয়া দাওয়া করে বিছানা নিলাম। ফোন হাতে নিয়ে দেখি মানহা প্রায় 27 বার কল দিয়েছে, হোয়াটসঅ্যাপে 50 ঊর্ধ্ব মেসেজ। আমার কথায় বেচারির অবস্থা যায়। ও যে আসবে সে ব্যাপারে আমি 100% নিশ্চিত। অয়নের মেসেজ আসলো একটা, আমি আঙ্কেলের অফিসে আছি, সন্ধ্যায় আসছি তোর কাছে। ব্যাস আমার হৃদস্পন্দন বেড়ে গেল, মস্তিষ্ক হলো চঞ্চল। এই এক অদ্ভুত অনুভূতি, ভালো মন্দ মিলিয়ে আমি যে আর আমার মাঝেই নেই। 6টার দিকে মানহা এসে হাজির। আপুর সাথে কুশল বিনিময় করেই আমার রুমে এসে বলল, কি সব বলছিলি সকালে? আমি ওর মুখ চেপে ধরে বললাম, শান্ত হ, জাস্ট তোকে বাসায় আনার জন্য বলেছি। মানে কি? কেন? অয়ন আসছে ওর বাবা মাকে নিয়ে। সত্যি? আর বাবা মেনে নিয়েছে বলেই মনে হলো। মানহা কিছু বলার আগেই কলিং বেল বাজলো। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। বাবা এসেছে। এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরেছে মানে কোনো ঘটনা আছে। বাবা সোফায় বসে মোজা খুলছে। আমি এক গ্লাস শরবত এনে সামনে টেবিলে রাখলাম। বাবা আর চোখে একবার তাকালো, আর কোনো কথা না বলে সোজা চলে গেল রুমে। শরবতটুকু পড়েই রইলো। মানহা এসে কানের কাছে বলল, কি ব্যাপার? বাবা রুমের দরজার দিকে তাকিয়ে বললাম, বুঝতে পারছি না। আপু আমার রুমের কাছে থেকে বলল, কি হয়েছে? আমি কিছু বললাম না। কি যে হচ্ছে তা আমি নিজেও জানি না। 7:30 বেজে গেল। অয়নের কোনো খোঁজ খবর নেই, না কল রিসিভ করছে আর না কোনো মেসেজ দেখছে। তবেও আমি অয়নের আশায় অপেক্ষায় আছি। আমি সুতির একটা 3 পিস পরেছি, মুখে হালকা মেকআপও লাগিয়েছি। আপু আর মানহা শুধু আমায় দেখেই যাচ্ছে, যেন তাদেরকে দর্শক হিসেবে আমন্ত্রণ করেছি আমি। বাবা নাস্তা সেরে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। আমি পর্দা সরিয়ে কিছুক্ষণ পর পর বাবাকে দেখছি। কি বলেছে অয়ন? আদৌ কি বাবা ক্ষমা করেছে আমাদের? আবারও কলিং বেল বেজে উঠলো। আমি চমকে উঠে সোজা বিছানায় এসে বসে পড়লাম। আপু আমার অবস্থা দেখে বলল, সমস্যা কি সেটা তো বলবি। অদ্ভুত মানুষ। অয়ন এসেছে আঙ্কেল আন্টিকে নিয়ে। কি? অয়ন ভাই? আপু কপাল কুঁচকে কেমন করে যেন তাকালো। আমি উঠতে নিলে আপু বলল, কেন এসেছে অয়ন ভাই? ন্যাকামো করো না। আম্মু দরজা খুলে দিয়েছে। জানার আন্টির কণ্ঠ শুনতে পেলাম। ওনাটা সুন্দর করে দিয়ে বেরিয়ে আসলাম। আঙ্কেল আন্টির সাথে অয়নও আছে। আপু আমার পিছু পিছু বাইরে আসলো। মানহা পর্দার ওপাশ থেকে চেয়ে রইল অপলক। অয়ন আর চোখে আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেললো। কেমন যেন এক এলোমেলো দশা তার। সে হাসলো না, ভুলেও আর আমার দিকে তাকালো না। মনের ভেতরে একটা ভয় টক বগিয়ে উঠলো। তবুও হাসি মুখে বললাম, আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার শরীর কেমন এখন? আমার প্রশ্নে হাসি মুখেই জবাব দিলেন, এখন ভালো আছি মা। বাবা ওনাদের বসতে বললেন। আম্মু আপু নাস্তার ব্যবস্থা করতে গেল। নাস্তা আসলো। আম্মু এসে আন্টির পাশে বসলো। আন্টি আমার হাত ধরে তার অন্য পাশে বসালো। বাবা আমাকে বললেন, তনবু মা, বড়রা কথা বলবো, তুমি ভেতরে যাও। আন্টিও বললেন, যাও। জি। আমি ফিরে আসার সময় একবার অয়নের দিকে তাকালাম। সে তাকিয়েছিল আমার দিকেই, কিন্তু চোখে চোখ পড়তেই নজর সরিয়ে নিল। মুখে একটা শুকনো হাসি বিদ্যমান। ভেতরে আসতেই অয়নের কণ্ঠ শুনলাম, আমি একটু আসছি, একটা কল এসেছে, সরি ফর দ্যাট। অনুমতি পেয়ে অয়ন বেরিয়ে গেল। আমার মনে হলো সে পালিয়ে গেল। মানহাকে বললাম, চল বাইরে যাব। সবার মাঝখান দিয়ে? হ্যাঁ, অয়নের সাথে কথা বলতে। মানহা ড্রয়িং রুমে গিয়ে আম্মুর অনুমতি নিল, তারপরেই আমাকে নিয়ে বেরিয়ে আসলো। আম্মুর অগ্নি দৃষ্টি আমার চোখ এড়ায়নি। গ্যারেজের একপাশে অয়নকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি মানহাকে সিঁড়ির কাছে থাকতে বলে অয়নের দিকে এগিয়ে গেলাম। কোথাও আসার আগে সবার বোঝা উচিত সে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। পাত্রী দেখতে আসছো, সুন্দর হয়ে আসবে না। ফর্মাল ড্রেস আপ থাকবে, গোছানো চুল থাকবে, তা না এলোমেলো হয়ে চলে আসছো। শার্টের স্লিভ কোনোই অবধি গোটানো, এলোমেলো চুল আর মুখে অফিস ফেরত ক্লান্তি। ঘামে ভেজা কপালের উপর অগোছালো চুলগুলো অবহেলায় পড়ে আছে। তার উপর আবার জোরপূর্বক মুখে আনা চওড়া হাসি। এসবের মানেটা কি? অয়ন আমার কথায় ফিরলো। এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। চোখের পানিগুলো স্পষ্ট। অয়ন কাঁদছে। অজানা ভয়েরা আমায় ঘিরে ধরলো। আমি কৌতূহলী হয়ে বললাম, অয়ন কি হয়েছে? আমাদের বিয়ে হচ্ছে না তনুশ্রী। ইত্তাজার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে।
কপাল কুঁচকে বললাম, ইত্তেজা ভাইয়া? জি আঙ্কেল বলেছে আমাকে। আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলো, এটা অসম্ভব। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। আমাদের ভুলের জন্য নাকি ডিসিশনটা তোকে না জানিয়ে নিয়েছে। কথাটা বলেই অন্যদিকে তাকিয়ে রইল অয়ন। আমি এক প্রকার তবদা খেয়ে আছি। হঠাৎ এত বড় ধাক্কাটা ঠিক সামলাতে পারছি না। ঘোর কেটে গেল। বুঝে গেলাম অয়ন আর আমার নেই, বা আমি আর অয়নের নেই। আপু হয়তো ইত্তেজার কথাই বলতে চেয়েছিল আর আমি শুনিনি। শার্টের কলার টেনে ধরে বললাম, কেন আগলে রাখলে না? নাকি রাখতেও চাওনি? যেটা তুই ভাবিস সেটাই হবে। তবে অয়ন থেমে যেতেই বললাম, কি তবে? ফ্যামিলির জন্য মাঝে মাঝে স্যাক্রিফাইস করতে হয়, আমিও তাই করছি। কিসের দায় তোমার? অয়ন আমার গালে হাত দিল, দু হাতের বুড়ো আঙুল দিয়ে চোখের পানি মুছে বলল, দায় পড়েছে আমার। না হলে এই তনুশ্রীকে আমি কখনোই আমার ভাবি করার প্রস্তাবে রাজি হতাম না। দুই দিকে মাথা নেড়ে কান্না করে দিই। হাউমাউ করে কাছি আমি। অয়নের গালও ভিজে গিয়েছে। না পাওয়ার কষ্ট, প্রিয়জনের কাছে থেকেও দূরে থাকার কষ্ট, আর কাউকে নিজের অবস্থা বোঝাতে না পারার কষ্টটা আঁকড়ে ধরেছে আমাদের। তনুশ্রী কাঁদিস না, ভাগ্য আমাদের এক হতে দেয়নি। আঙ্কেল তার মেয়ের ভালো চান, তাই তো এমন কোনো ছেলের হাতে তুলে দিবেন না যে। অয়ন থেমে গেল। কান্না আবার আমার থামলো না। তার পরের কথাটা আমি জানি। অয়নকে বাবা খারাপ মনে করে, ঠিক যতটা খারাপ হলে একটা মেয়ের একাকিত্বের সুযোগ নিতে পারে ততটা খারাপ মনে করে, অথবা তার চেয়েও বেশি। আমার হাত ধরে বলল, বাসায় চল। না। হাত ছাড়িয়ে নিলাম আমি। মানে আমাদের দিকে এগিয়ে আসলো। অয়নের দিকে তাকিয়ে বললাম, আমাকে নিয়ে চলো না তোমার সাথে। অয়ন অন্যদিকে ঘুরে নিজের চোখ মুছে স্বাভাবিক করে নিল নিজেকে। একটা ছেলে যে অবস্থায় কাছে, সেখানে আমি ঠিক কিভাবে নিজেকে শান্ত করব? অয়ন মানহাকে চলে যেতে ইশারা করে আমাকে বলল, চল। আমার হাত ধরে বাসায় নিয়ে গেল। দরজা দিয়ে ভেতরে আসতেই দেখি সকলে দাঁড়িয়ে আছে, হয়তো চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অয়ন আমার হাত ছেড়ে দিল। আনোয়ার আঙ্কেল বললেন, অয়ন চলো। আঙ্কেলকে দেখে মনে হলো উনি রেগে আছে। কিছু তো হয়েছে এখানে। আমি বাবার কাছে গিয়ে বললাম, বাবা প্লিজ। কথা শেষ হলো না আমার, কান্নারা আমার কথা আটকে দিয়েছে। জানার আন্টি এখনো তাকিয়ে আছেন আমার দিকে। আঙ্কেল এবারে কঠোর গলায় বললেন, অয়ন তুমি কি যাবে না? তুমি যে আমার অজান্তে কী করেছো তা আমরা জেনেছি। অয়ন মাথা নিচু করে ফেললো। আমাদের কোনো কথা শোনার বা বোঝার মতো অবস্থায় ওনারা নেই। বিশ্বাস করা তো বহু দূরের কথা। বাবার দিকে তাকিয়ে আছি, হয়তো কিছু একটা বলবে, কিন্তু কিছুই বলছে না। আন্টি বেরিয়ে গেলেন, আঙ্কেলও চলে গেলেন। অয়ন দরজার কাছে গিয়ে আবারও ফিরে তাকালো। আমি এক প্রকার পিছু ডেকে বললাম, আঙ্কেল প্লিজ দাঁড়ান। আমি বাবার হাত ধরে সাহস করে বলেই দিলাম, বাবা আমার ইচ্ছের কি কোনো দাম নেই? বাবা হাত ছাড়িয়ে শান্ত গলায় বলল, তম্ভি, তুমি চাইলে ওনাদের সাথে চলে যেতে পারো, আমি তোমাকে আর কোনো বাধাই দিব না। বাবা রুমে চলে গেল। এ বাসার গণ্ডি আজ পেরিয়ে যাওয়া মানে আর কখনোই এখানে আসতে পারবো না। অয়ন এখনো দাঁড়িয়ে আছে, বুঝতে পারলাম। এমসিকিউ প্রশ্নের মতো আমার সামনেও দুটো অপশন, হয় অয়ন আর নয়তো বাবা। একটা বেশি, দুটো আমি কখনোই পাবো না। উপায় পেলাম, একটাই উপায়। আমি যদি না থাকি তবে আর কোনো সমস্যাই বোধহয় হবে না। সকালেই থাকুক, তাতে ইগো নিয়ে। অয়নের দিকে একবার তাকিয়ে রুমে এসে দরজাটা লাগিয়ে দিলাম। বেশ জোরে শব্দ হলো। বাইরে থেকে অয়নের চিৎকার শুনলাম, তনু ভুল করিস না। এবারে আর সে বলল না সব ঠিক হয়ে যাবে, কারণ কিছুই আর ঠিক হবার নয়। ঘন্টা খানেক পার হলো। নিজেকে শেষ করা এতটাও সহজ নয় যে চাইলেই পারবো। এতটা সাহস হলো না আমার। শেষবারের মতো বাবার সাথে কথা বলবো, এটাই সিদ্ধান্ত আমার। কান্না করে বা দুর্বল হয়ে কিছুই হবে না। আমার অয়নকে লাগবে, খুব করে লাগবে। দরজায় এখনো ক্রমাগত ধাক্কা দিচ্ছে অয়ন, সাথে বাবার কথাও শুনছি। আমি গিয়ে দরজা খুলে দিলাম। বাবার আগেই অয়ন একটা ধমক দিয়ে বলল, আক্কেল হবে না তোর? দরজা বন্ধ করছিস কেন? তার দিকে শুধু তাকালাম। বাবা পাশ থেকে বলে উঠল, অয়ন বাসায় যাও। অয়ন বাবার দিকে একবার তাকালো, তারপর তাকালো আমার দিকে। চলে যেতে নিলে আমি অয়নের হাত ধরে ফেললাম। বাবার সামনে এত বড় সাহস করা সহজ নয় আমার জন্য। অয়ন ফিরে তাকাতেই আমি বাবাকে বললাম, বাবা আমি গুছিয়ে বলতে পারবো কিনা আমি জানি না, তবে ওকে ছাড়া আমি ভালো থাকবো না বাবা। অয়ন চোখ রাঙিয়ে বলল, পাগল হলি নাকি? থাম এবারে। বাবার কাছ থেকে কোনো জবাব পেলাম না। উনি চলে গেল নিজ রুমে। অয়নের হাত ছেড়ে দিয়ে বললাম, তুমিও হয়তো চলে যেতে চাইছো তাই না? চলে যাও। কান্নাটা ঠুকরে বাইরে আসতে চাইলে সেটা আটকে রেখেই বললাম, সকলকে ভালো রাখার প্রেসক্রিপশন তোমার কাছে আছে, কিন্তু আমাকে ভালো রাখতে পারলে না তুমি।
রাগে অভিমানে অয়নকে ধাক্কা দিতে দিতে বললাম, বের হও, যাও, চলে যাও। চলেই তো যাচ্ছিলে না, যাও, এখন যাও। বারবার অয়ন কিছু বলতে চাচ্ছিল কিন্তু বলেনি, চলে গেল সে। সত্যিই চলে গেল তার তনুশ্রী জীবন থেকে। সে বলেছিল পুরো পৃথিবী তাকে আগলে রাখবে, তার তনুশ্রীকে আগলে রাখবে, কিন্তু পৃথিবীটাই বাধা হয়ে গেল আমাদের মাঝে। অয়ন চলে যাওয়ার পর থেকে ডাইনিংয়ে বসে রইলাম আমি। মানহাও চলে গেছে বাসায় আমাকে শান্ত থাকতে বলে, গেলেও ভেতরে ভেতরে রাগ বাড়ছে আমার। রাগ হচ্ছে আপুর সাথে। আপু এসে বলল, ওয়েন ভাই বাসায় আসবে এটা আমাকে আগে বলা যায়নি, তবে তো সব পরিষ্কার হয়ে যেত। আমি কিছুই বললাম না। আপু আবারও বলল, আরও আগে ইত্তাজ আব্বুকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আর কালকে রুম্মান ফাইনাল করেছে। রাগকে মিলিয়ে বললাম, রুমান ভাইয়া কি জানে না একটা মেয়ের অনুমতি ছাড়া বিয়ে হওয়া উচিত না? ওয়েনের সাথে তো সম্পর্ক নিয়ে রুম্মান কিছুই জানে না। রাগটা আবারও মাথা চাড়া দিয়ে উঠল। তুমি তো জানতে আপু, তুমি কেন বলনি? আম্মু এসে বলল, কি বলবে ও? একটা ছেলের সাথে রাত কাটিয়েছিস তুই? একটা ছেলের বাসায় গিয়েছিলিস? তানিমার নতুন বিয়ে, সংসারে মান থাকবে? আর যে ছেলে তোকে নিয়ে বাসায় যেতে পারে সে অন্য মেয়েও নিয়ে যেতে পারে। আম্মু যাওয়ার সময় আবারও ফিরে এসে বলল, যেহেতু এত কিছুর সময় আমাদের অনুমতির দরকার হয়নি, তাই এবারে তোমার অনুমতি আমরা নেইনি। আমাদের ভালো চাও তো বিয়েটা করে নাও। বাবা রুমের দরজার কাছে এসে আম্মুকে বলল, বাদ দাও এসব। ও বড় হয়েছে, নিজের বুঝতে শিখেছে। ও যদি চলে যেতে চায় তো যেতে পারে। এভাবে পায়ে বেরি পড়িয়ে কতদিন আটকাবে? আম্মু চলে গেল। আম্মু এমনভাবে বিয়ে করতে বলে গেল যেন এটা 1-2 দিনের বিষয়। আপুর দিকে তাকালে বলল, কথাগুলো আমি তাকে আগেও বোঝাতে চেয়েছিলাম। তুমিও অয়নকে খারাপ ভাবো তাই না? বাস্তবিক হয়ে চিন্তা কর। রুমে চলে আসলাম। চিনতে চিনতে সারাটা রাত কাটলো আমার কারণে বাবা কষ্ট পাচ্ছে। কতটা কষ্ট থেকে আমাকে এই কথাগুলো বলেছে। অয়নকে তো কষ্ট দিয়েছি আমি, ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। এসব না হলে কি খুব ক্ষতি হতো। রাতে কখন ঘুমিয়েছি জানি না আমি। সকালে আপু এসে আমাকে ঘুম থেকে উঠিয়ে বলল, আজকে ইত্তাজের বাসা থেকে এসে আংটি পরিয়ে যাবে। আজকে? এত তাড়া কেন তাদের? আম্মু এসে রুমে ঢুকলো। রোমান চায় তাই তারা। আমি চেঁচিয়ে উঠে বললাম, রুম্মান রুম্মান আর রুম্মান, বাসা কি একজনের কথাই মূল্য আছে? আম্মু স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ আছে, রুম গুছিয়ে রাখিস। এখন নাস্তা বানাও তো, যাও। আপু মাথা নেড়ে সম্মতি জানিয়ে বেরিয়ে গেল। আপু চলে যেতে আম্মু এসে আমাকে বসিয়ে শান্ত গলায় বলল, রুমান তানিমার হাজব্যান্ড। এ বাসায় ওর অপমান হলে ও বাসায় তানিমার উপর কোন ঝড় বয়ে যাবে আল্লাহ জানে। তানিমাকে দেখতে আসার কয়েকদিন পরই ইত্তেজা তোমার আব্বুর সাথে কথা বলেছে। শুধু ইত্তেজা না, রুমানও বলেছে। না বলার উপায় সব সময় থাকে না, বোঝার চেষ্টা করো। তোমার জন্য তানিমা কষ্ট পাবে সারা জীবন। অবাক চোখে তাকিয়ে আছি আমি। আপুর কষ্ট চোখে পড়ছে, অথচ আমার কথা দিব্যি ভুলে গেল। এই আমি নাকি তাদের আদরের মেয়ে? আজ ইত্তেজার বাবা মা আসবে, তৈরি থেকো। আর ইত্তেজার সামনে অয়ন বা তার ফ্যামিলি নিয়ে কোনো কথাই বলবে না। অয়ন সবটা জানে আর মেনেও নিয়েছে। অয়ন যে কোনো পরিস্থিতিতে মেনে নিয়েছে তা আমি জানি। ইত্তেজার বাবা আর আঙ্কেলের সম্পর্ক নিয়ে বাসার কেউ না জানলেও আমি তো জানি। তুমি মেনে নাও সবটা। আম্মু বেরিয়ে গেল। আমি এখন স্থির দৃষ্টিতে চেয়ে আছি। ছোটবেলা থেকেই আদরে আগলে বড় করা এই মানুষগুলো আজ আপুর ভালোর জন্য আমাকে স্যাক্রিফাইস করতে বলছে। কিছুক্ষণ পর আপু রুমে এসে বলল, খেতে আই। আমি উঠে দাঁড়িয়ে বললাম, সকলকে ভালো রাখার দায়িত্ব পড়েছে আমার উপর। খাবার কি হজম হবে আর? তবুও খেতে যেতে হলো। কারোর সাথে কোনো কথাই বলিনি সারাদিন। অয়নকেও কল দিইনি। আমি বারবার বেহায়ার মতো কাছে আসবো বলা অয়নও আর কল দেয়নি আমায়। আজকেও সন্ধ্যায় অফিস থেকে বাবা তাড়াতাড়ি বাসায় ফিরে এলো। আজকে আবারও শরবত এনে বাবার হাতে দিয়ে সামনে বসে পড়লাম। বাবা তাকাতেই বললাম, ইত্তেজাকে বিয়ে করে নিলে খুশি হবে খুব। বাবা কিছু বললেন না। আমি আবারও বললাম, আপনাদের কারো কথার কোনো দ্বিমত করব না আমি। আপনারা আমার ভালোই চাইবেন। বাবা চেয়ে রইলেন আমার দিকে। আমি আর কথা না বাড়িয়ে রুমে চলে আসলাম। দরজা লাগিয়ে গিয়ে বিছানায় রাখা শাড়িটার দিকে তাকিয়ে আছি। আমি জানি বাবা কখনোই সিনেমার মতো বলবে না বিয়ে করে নাও, তাহলে আমার মরা মুখ দেখবে। তবে আমার ভুল সিদ্ধান্ত সত্যিই বাবার মৃত্যুর কারণ হবে। সি ব্লু রঙের শাড়িটা আজ পরতে হবে, কিন্তু আজ আর অয়ন আমায় লজ্জা দেবে না, অপলক তাকিয়ে থাকবে না আমার দিকে। রাত 8টায় ইত্তেজা ও তার পরিবার আসলো বাসায়, সাথে রুমান ভাইয়াও এসেছে। শাড়ি পরেছি, সেজেছি আমি। ইত্তেজার মা শারমিন আন্টি আম্মুর সাথে এটা ওটা নিয়ে কথা বলছেন।
আমাকে বিশেষিত করে দেখার মতো কিছুই নেই। কথা হলো আংটি পরানো হলো, বিয়ের তারিখ ঠিক করার কথায় আমি জানালাম আমি সেকেন্ড ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিব। ভর্তি পরীক্ষার আগে বিয়ে হোক এটা আমি চাই না। বাবা মত দিলেন আমার কথায়, ইত্তেজাও রাজি হলো। ইত্তেজার বাবা একটু নাখোশ হলো বলেই মনে হলো। মেহমানরা চলে যেতেই মানহাকে কল দিলাম। 2 বার 3 বার 4 বারে সে রিসিভ করলো। মানহা, আজকে বাসায় আসলি না যে? ও কিছুই বলছে না। আমি শান্তভাবে বললাম, মানহু। হু হু করে কেঁদে উঠলো মানহা। আমি চমকে গেলাম। এখন তো আমার কান্না করার কথা, অথচ মানহা কাছে। ব্যস্ত হয়ে উঠলাম আমি। মানহু, কি হয়েছে বল না। মানহা নাক ঝেড়ে বলল, জীবন থমকে গেছে আমার। হে মানহা, সারা জীবনে কাউকে ভালোবাসিনি। ভালোবাসে কে তাই তো বুঝিনি আমি। অথচ আজ যখন সে চলে গেল তখন বুঝলাম ভালোবাসতাম আমি ওকে। কে সে? মানহা উত্তর দিল না। কল কেটে গেল। কয়েকবার কল দিলেও রিসিভ করলো না। আমার জীবনের ঝড়ের কথাটাও বলা হলো না। সময় পেরিয়ে গেল। 1 দিন 2 দিন করে পুরো 1 মাস। নতুন বছর চলে আসলো, কিন্তু আমার জীবনে নতুন গল্প আর আসলো না। মানহাও যোগাযোগ কমিয়ে দিয়েছে, কিন্তু ও আমাকে একেবারে ছাড়েনি। প্রতিদিন নিয়ম করে কল দেয়। ওর মনের সেই ব্যক্তিকে আজও লুকিয়ে রেখেছে, তাই আমিও আর জোর করিনি। আর রইল অয়ন। সেদিনের পর না দেখা আর না কথা। তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম। সে কি আদৌ আর কোনো কথা বলবে আমার সাথে? কল দিয়েছিল কিনা জানি না, কারণ আমার ফোন বদলানোর নাম করে সিমও পাল্টে দিয়েছে আপু। আমি তো নিজের প্রতি ঘৃণার লজ্জা থেকে কলই দেইনি। সকালে নাস্তা না করেই বাসা থেকে বেরিয়ে গেলাম। কলেজের ক্লাসও আজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল। শাহবাগের দিকে এসেছি। শুধুই নিজেকে ব্যস্ত রাখার বৃথা চেষ্টা করছি আমি। হঠাৎ রাস্তার অপর পাশে অয়নকে দেখলাম। সে আমায় দেখেনি, কাঁধে ব্যাগ, ইউনিভার্সিটিতে এসেছিল বোধহয়। আমি দাঁড়িয়ে পড়লাম। এত গাড়ি আর এত মানুষের মাঝে আমাকে আলাদা করে নোটিস করবে বলে তো মনে হয় না। রাস্তা পার হয়ে অয়নের কাছে যাব আমি, কথা বলবো ওর সাথে। কতদিন পর দেখছি ওকে আমি। পাগলের মতো দৌড়ে রাস্তার প্রায় মাঝে চলে গেছি। অপর পাশ থেকে গাড়ি আসছিল। অয়ন হাত ধরে একটানে সরিয়ে নিল। দুজনের নিঃশ্বাসটুকু কয়েক সেকেন্ডের জন্য মিলে গেল। পরক্ষণেই অয়ন সরে গেল। জোরপূর্বক হেসে বলল, তনুশ্রী, এখানে তুই? কথা কোনো পার্থক্য নেই। আগের মতোই তনুশ্রী বলেই ডাকলো। ঠিক প্রথম দিনের মতোই আছে সে। অভিমান নেই, রাগ নেই, বিরক্তি নেই। আমি ভার্সিটি আসছিলাম, ল্যাব ছিল। আমি হাঁটতে শুরু করলাম। অয়ন আমার পাশাপাশি এসে হাঁটছে। আমি বললাম, একটু বদলে যাওনি? অয়ন হাসলো। এমনভাবে বললি যেন তুই খুব বদলে গেছিস। এখনো তো রাস্তা বেরোতে পারিস না। আমাকে মনে পড়ে? ভুলিনি তো। অয়নের দিকে তাকালাম। আমার হাত ধরে একটু দ্রুত হাঁটতে শুরু করলো। আজ অফিস নেই? হাফ ডে ছুটি নিয়েছি। কিসের ল্যাব করছো? মাস্টার্সের। ও। কিছুক্ষণ পর অয়নের হাঁটার গতি ধীর হলো। আমি ইত্তাজা বড় চাচার ছেলে বলেই আম্মু আর এসবে জড়াতে চাচ্ছে না। আব্বুকেও জড়াতে দিচ্ছে না। বড় চাচার খারাপ আচরণ সহ্য করতে না পেরে আব্বু স্ট্রোক করেছিল। আর ঝামেলা হোক আম্মু চায় না। ইত্তাজা তোর আমার সম্পর্কে কিছুই জানে না, জানাতেও চাই না। আর মাথা নিচু করে শুনছি আর হাঁটছি। সে আবারও বলল, ইত্তাজারও তো দোষ নাই। কখন কার জীবনে কাকে ভালো লাগবে বা কার জন্য অনুভূতি জন্ম নিবে তা তো আমরা নিজেরাও জানি না। অভিমানী সুরে বললাম, সত্যিটা কি চাপা থাকবে অয়ন? তুমিই বলো। যেদিন সত্যটা ইত্তেজা জানবে সেদিন কি বলবে? অয়ন কিছুই বলল না। আমি আবারও বললাম, অয়ন, রিসোর্টে সেই রাতে কি হয়েছিল তা আমি জানি, তুমি জানো। আমাদের মাঝে দূরত্ব ছিল। এই দুনিয়াকে তুমি এটা বিশ্বাস করাতে পারবে না। তনুশ্রী, বলিস না ওসব। একটু থেমে বলল, আর তোর আব্বু আম্মু তোর ভালোই চায়। ওনারা তোর জন্য বেস্টটাই দেখবে। সব দোষ তবে আমার? না, আমিও দোষী। আমি তো কুমিল্লা যাওয়ার বায়না ধরেছিলাম, থাকার বায়না করেছিলাম। সব দোষ তো তাহলে আমারই। অয়ন একটা রিক্সা ডাকলো। দুজনে উঠে বসলাম। খিলগাঁও পর্যন্ত যাবো একসাথে। আমাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, কারো কোনো দোষ নাই। ভুল আমরা করেছি, এজন্য সবাইকে দায়ী করতে পারবো না। ভুল করেছি? হুট করে মনে যে অনুভূতি এসেছিল তাকে প্রশ্রয় দিয়ে ভুল করেছি। ভালোবেসেই ভুল করেছি। এই প্রথম অয়নের মুখে এমন কথা শুনলাম। ভালোবেসে ভুল করেছি। সত্যি বলেছে, আসলেও ভুল করেছি। ভুল শুধরানোর উপায় একটাই তনুশ্রী। কি? আমাকে ছেড়ে দিয়ে অয়ন বলল, ইত্তাজাকে বিয়ে করে নে, সবাই ভালো থাকুক। স্বার্থপর হয়ে সুখী হব না। তোর সিদ্ধান্তটা আমি জেনেছি। ইত্তাজা আর তোর যে এনগেজমেন্ট হয়েছে তাও শুনেছি। ভালো থাকবে সবাই। আমি নিচু স্বরে বললাম, আর তুমি? আমি না হয় মন্টু মিয়া হয়ে কোনো আম্বিয়াকে খুঁজে নিব। তবে আমিও টুনি হয়ে মকবুলের মৃত্যু কামনা করব। অয়ন হেসে দিল।
পাগলি আমার। আমার কথাটা বুকে তীরের মতো বিঁধলো। আমি যে আর তার থাকবো না। আহত হরিণীর মতো ছটফট করছে আমার মনটা। কাদম্বরী হবি তুই আমার, আমার প্রতিটা নিঃশ্বাসে থাকবি তুই, আমার জীবনে থাকবি না কিন্তু মন থেকে মুছে যাবি না। অশ্রুধারা লুকাতে পারলাম না। অয়ন আমার চোখ মুছে দিয়ে বলল, আর কত কাঁদবি? যতদিন মৃত্যু না আসে। চেয়ে রইলাম তার মুখের দিকে। একটু কি রাগ করতে পারতো না আমার সাথে? একটু ধমক দিয়ে বলতে তো পারতো। সেদিন আমাকে কেন বের করে দিয়েছিলি? সেকেন্ডে পরীক্ষা দিবি কেন? পাবলিকে পড়বো। আমার তো অন্য কিছু মনে হচ্ছে। এমন ইচ্ছা তো তোর ছিল না। অয়নের দিকে তাকিয়ে বললাম, শুনেছি অনেক পড়তে থাকলে আর রাত জাগলে মানুষ পাগল হয়ে যায় বা মরে যায়। আমিও তাই চাই। অয়ন আবারও হাসলো। তার হাসিগুলো দেখে আমার কষ্টের পরিমাণ বাড়তে থাকলো। এই হাসিতে সে নিজের অবস্থাটা লুকানোর চেষ্টা চালাচ্ছে। হয়তো সকলের সামনেই এভাবে হাসি খুশি থাকে সে। এসব কে বলে তোকে? পাবলিকে চান্স পেয়ে মিষ্টি হয়তো ভুলিস না। বিয়েতে আসবে? অয়নের হাসিটা মুছে গেল। অন্যদিকে তাকিয়ে রইল সে। ওর মুখটা আমার দিকে ঘুরিয়ে বললাম, একটু রাগ হলো না আমার প্রতি? অপেক্ষা করব বলেও অপেক্ষা করিনি। তোমাকে বের করে দিয়েছিলাম, অভিমান হয়নি? অনুভূতি শূন্য হয়ে গেছে আমি তনুশ্রী। দুজনে দুজনের চোখের দিকে তাকিয়ে আছি। অয়ন দৃষ্টি সরিয়ে বলল, তোকে অনেকবার কল করেছিলাম, নাম্বার বন্ধ ছিল, হোয়াটসঅ্যাপ বন্ধ। নাম্বার পাল্টানো হয়েছে। আমাকে কেন কল দিস নাই? লজ্জায় দেইনি অয়ন। তোমাকে বের করার পর থেকে আমি শুধু ভাবছিলাম, কেন করলাম আমি এটা? ঘৃণা লাগছিল নিজেদের জন্য। অয়নের হাত ধরে বললাম, সেদিন তোমার সাথে চলে আসলেই ভালো হতো। স্বার্থপর না হলে সকলে আমাদের সস্তা হিসেবে ধরে নেয়। সকলের কথা ভাবতে গিয়ে নিজেদের কথাই ভুলে যাওয়া লাগে। সেও আমার হাতটা ধরে রাখলো। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাকে তোর বাসার সবাই খারাপ মনে করে। সবাই ধরে নিয়েছে আমার চরিত্রে সমস্যা। একাধিক মেয়ের সাথে সম্পর্ক আছে। সবচেয়ে বেশি অবাক করেছে তানিমা। দুজনেই চুপ করে রইলাম। হয়তো আজই শেষ দেখা আর শেষ কথা। ওর কণ্ঠটা আর শুনবো না। অয়নের হাতের মুঠোয় থাকা হাতখানা শক্ত করে ধরে বলল, ঘৃণা করিস না নিজেকে, আজও ভালোবাসি তোকে। এই ভালোবাসা আমার জন্যই রেখে দাও না অয়ন। হয়তো এই অনুরোধ সে রাখতে পারবে না। হাতটা ছেড়ে দিল। বুক চিরে বেরিয়ে আসা ওর এই দীর্ঘশ্বাসটুকু আমাকে জীবন্ত লাশ করে দিল। বাসার সবাইকে ইগনোর করছি, কারোর সাথে কোনো কথা বলিনি, ঠিকমতো খাবারও খাচ্ছি না। অয়নের সাথে দেখা হওয়ার পর প্রায় মাস পেরিয়ে গেছে, কিন্তু নিজেকে শান্ত রেখে আমি কঠিন এক পরীক্ষা দিচ্ছি। কান্না কাকে বলে ভুলে গেছি আমি, নাকি চোখের পানি শুকিয়ে গেছে আমি জানি না। তবে এখন আর চোখ ফেটে কান্না আসে না আমার। আজও আমি মনে করি একটা মিরাকেল হবে। হয়তো একদিন বাবা বলবেন, ক্ষমা করে দিলাম, যাও তোমার অয়নের কাছে। অথবা আমাকে অয়নের হাতে তুলে দিয়ে বলবেন, ভালো রেখো আমার ছোট্ট আম্মুকে। পড়াশোনা আর পড়াশোনা। নিজেকে ব্যস্ত রাখার এই একটাই উপায় আছে আমার কাছে। সারা দিন রাত পড়ার টেবিলে কাটাই। রাতে মাত্র 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ঘুমাই। আয়না দেখা ছেড়ে দিয়েছে। ফোনের গ্যালারিও খুলে অয়নের ছবিও আর দেখি না। আমার দেখা দেখি মানহাও সেকেন্ড টাইম পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তবে ওর আচরণে অনেক পরিবর্তন এসেছে। কেন যেন মনে হচ্ছে আমায় এড়িয়ে যাচ্ছে মানহা। আজ অনেক দিন পর আপু এসেছে বাসায়। আমার রুমে এসে চেঁচিয়ে বলল, তনু সারপ্রাইজ। শান্ত চোখে সেদিকে তাকিয়ে আবারও পড়ায় মনোযোগ দিলাম। আপু এসে বলল, কেমন আছিস? তোমরা ভালো আছো? তাই আমিও ভালো আছি। অভিমানের সুর ঠিক কতটা বুঝলো জানি না। আপু বলল, খুশি হসনি তুই? আমি পড়ছি, বিরক্ত করো না। আপু আমার মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, কি করেছিস চেহারার? চোখের নিচে দাগ কেন? মলিন হেসে বললাম, সুখে থাকার ফলাফল এগুলো আপু। তুমি এখন অন্য রুমে যাও। আপু বেরিয়ে গেল। আমি আবারও পড়াশোনায় মন দিলাম। কিছুক্ষণ পর আপু এসে বলল, একটা কথা বলতে চাইছিলাম। আমি জবাব না দিয়ে আবারও বলল, বলবো কি? বলো। বইয়ের দিকে তাকিয়ে উত্তর দিলাম, কালকে ভ্যালেন্টাইন্স ডে। ইত্যাদি চাইছিল তোর সাথে দেখা করতে। রাগ হলো প্রচুর সবটা শুনে। আপু কিভাবে এই কথাটা বলতে পারে? আমি কারোর সাথে দেখা করব না। দেখতে পাচ্ছ না আমি স্টাডি নিয়ে বিজি আছি। অল্প কিছু সময়ের তো ব্যাপার। পারবো না। আপু এগিয়ে এসে বলল, ওএন ভাই হলে না করতেই। কথাটা খুব জোরে কানে বাজতে থাকলো। চোখ বন্ধ করে ফেললাম। অয়নের হাসি মুখটা চোখের সামনে ভাসছে। আপুকে কোনো উত্তর দিলাম না। বিয়ের পর আপু পাল্টে গেছে। আমাকে আর বোঝে না সে। এখন আর আমার কষ্টে কাঁদে না। স্বার্থপর সবাই। এই স্বার্থপর পৃথিবীতে অয়ন কেন ভালো মানুষ হতে গেল? দিনটা কাটলো, রাতও কাটলো।
আমি নিজেকে এক ঘরে বন্দি করে রেখেছি। সকালে উঠে হালকা গোলাপি রঙের জামদানি শাড়িটা পরে রেডি হয়ে নিলাম। মানহার বাসায় যাচ্ছি বলে বেরিয়ে গেলাম। এখন আর আমাকে কেউ সন্দেহ করে না। মন যে বড্ড অশান্ত, একে যে শান্ত করতেই হবে। মনের ঔষধ আমার একটাই, অয়ন। অয়নের অফিসের ঠিকানা আগেই নিয়ে রেখেছিলাম। সোজা চলে গেলাম সেখানে। সাথে নিলাম এক গুচ্ছ লাল গোলাপ। রিসেপশনে গিয়ে বললাম, আয়মান রহমান, অপারেটর আয়মান, ওনার সাথে দেখা করতে চাই। উনি কি অফিসে আছেন? রিসেপশনের সুন্দরী নারী জানালো, সরি, উনি কয়েকদিন থেকে অফিসে আসেন না। ছুটিতে আছেন? জি। বিষয়টা চিন্তার। কোনো কারণ ছাড়া সপ্তাহের মাঝে অফিস থেকে ছুটি নেওয়ার মতো মানুষ তো অয়ন নয়। নাম্বারে কল দিলাম, দুবারের মাথায় রিসিভ হলো। হ্যালো। আধো আধো কণ্ঠটা শুনে ভয়টা চেকে বসলো। কিছু বলার আগেই ওপাশ থেকে অয়ন বলল, কে বলছেন? কোথায় তুমি অয়ন? তনুশ্রী, আমি অফিসে। আমি তোমার অফিসে এসেছি, তুমি নেই বললো। অয়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, আসছি আমি। আধ ঘন্টা পর অয়ন আসলো। কপালে ব্যান্ডেজ, ডান হাতের কবজি থেকে কোনি ব্যান্ডেজ দিয়ে পেঁচানো। হাঁটা দেখে মনে হলো পায়েও বোধহয় ব্যথা আছে। আমি এগিয়ে যেতেই হাতের ইশারায় শান্ত হতে বলে আমাকে নিয়ে বাইরে চলে আসলো। বাম হাতে এক প্রকার জড়িয়ে রাখলো আমায়। অফিসে বললে, অথচ বাইরে থেকে আসলে এত লুকোচুরি কেন অয়ন? আমার চোখের উৎকণ্ঠা সে বোঝে, হাসি মুখে বলল, হঠাৎ শাড়ি? ভ্যালেন্টাইন্স পালন করবি নাকি? কি হয়েছে তোমার? অ্যাক্সিডেন্ট হলো কি করে? দুজনে পাশাপাশি হাঁটছি। অয়ন শান্ত সুরে বলল, বাইক অ্যাক্সিডেন্ট করেছি, বড়সড় কিছু হয়নি, আমি ঠিক আছি। হঠাৎ দাঁড়িয়ে গিয়ে বললাম, ওসব বাইক টেক চালানো লাগবে না, আমি হাত পা ভাঙা ছেলেকে বিয়ে করব না। অয়ন ফিরে তাকালো, আমিও চুপ করে গেলাম। কি বললাম এটা? আমি জানি এই কথায় অয়ন কষ্ট পাবে। অয়ন হেসে দিল, আমি তাকিয়ে রইলাম। তাচ্ছিল্য লাগছে না, তবে কেন হাসছে সে? তোর ফ্যামিলি আমাকে খারাপ ভাবে তনুশ্রী। ইচ্ছা করছে এখন তোকে কিডন্যাপ করে নিয়ে যাই, বিয়ে ভেঙে যাক, তারপর ফেরত দিয়ে যাব। কিন্তু হাত ভাঙা এসব পারবো না। কিছুই বললাম না, চুপচাপ হাঁটতে লাগলাম। অয়ন আমার হাতের ফুলগুলো নিয়ে বলল, আমার জন্য এনেছিস? সুন্দর হয়েছে। উত্তর দিলাম না। আমার কথায় কষ্ট পেলেও নিজের কষ্টকে লুকাচ্ছে অয়ন। আমার বাসা বেশি দূরে না, নতুন বাসায় উঠেছি এই মাসে। আম্মু বাসায় আছে, চল দেখা করবি। যাদেরকে অপমান করেছি তাদের সাথে দেখা করব? আহা, সমস্যা নেই, চল তো, অথইও আছে। অনিচ্ছা সত্ত্বেও অয়নের সাথে গেলাম। 9 তলায় ওদের বাসা। লিফটে উঠতেই মনে হলো আন্টি আর অয়নের মধ্যে যদি এ নিয়ে কোনো সমস্যা হয়, কি করব আমি? তবে ক্ষমা করব কিভাবে নিজেকে? বাসার কলিং বেল বাজতেই আমি অয়নের পেছনে লুকিয়ে গেলাম। ভয় লাগছে, একমাত্র এই মানুষটা ছাড়া সবাইকে ভয় লাগছে আমার। অথই আপু এসে দরজা খুলে কর্কশ গলায় বলল, এই শরীরে বেরিয়ে গেল ভাইয়া? হঠাৎ থেমে গিয়ে নরম সুরে বলল, কে সাথে? অয়ন আমার হাত ধরে সামনে এনে বলল, আমার বউ। বলেই সোজা ভেতরে চলে গেল। আমি অবাক হয়ে আছি। অবলীলায় বলে দিল আমি তার বউ। অথই আপুর মুখে মলিন হাসি দেখলাম। বলল, আসো। আপুকে এখন খুব সুন্দর লাগছে। মাতৃকালীন সময় সব মেয়েদেরই সুন্দর লাগে। ছোট্ট একটা প্রাণ যে বেড়ে উঠছে তার ভেতরে। আমাকে ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে আপু ভেতরে চলে গেল। আমি উঠে ঘুরে ঘুরে বাসাটা দেখছি। একটা ঘরের সামনে আসতে কিছু ফিস ফিস শুনলাম। আমও বাইরে গেছে, এসে যদি ওকে দেখে তবে কিন্তু তুলকালাম হবে ভাইয়া। শুনতে পাচ্ছ তুমি? বাবা এসব জানলে কষ্ট পাবে, বড় চাচার সাথে আবার ঝামেলা হবে। অয়নের শক্ত কণ্ঠ শুনতে পেলাম। পুরো দুনিয়া এলোমেলো হয়ে যাক, ইত্তাজাকে খুন করে হলেও তনুশ্রী আমার হবে। এ কি শুনলাম আমি? অয়নের মতো শান্ত মেজাজের কেউ এটা বলল? যা খুশি করো ভাইয়া। আমি আবারও গিয়ে আগের জায়গায় বসে পড়লাম। কেন আসলাম আমি এখানে? অথই আপু শরবত এনে দিয়ে বলল, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি তনবু। এমন সময় ফোনটা বেজে ওঠায় আপুর কথা শেষ না করেই চলে গেল। আমি অয়নের রুমের দরজায় গিয়ে নক করলাম। আয় অথই। দরজা খুলে বললাম, অয়ন বাইরে আসো, কথা আছে। অয়ন কম্পিউটারের সামনে বসে আছে, না তাকিয়ে বলল, তনুশ্রী কি বলবি বল। বাইরে আসো। অয়ন উঠে এসে আমাকে ভেতরে ঢুকিয়ে দরজাটা লাগিয়ে দিল। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, বল কি বলবি। তার চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই দিনেও তাকে ভয় লাগেনি, আর আজও লাগছে না। আমাকে কাছে টেনে নিয়ে বলল, বল। কি বলছিলে তুমি? কোথায়? আপুর সাথে। অয়ন চুপ করে থেকে বলল, রাগের মাথায় বলেছি। ওর কপালের ব্যান্ডেজে আঙুল ছুঁয়ে দিয়ে বললাম, পুরো দুনিয়াকে এলোমেলো করে দাও না অয়ন। অয়ন একটু নিচু হলো। কাছাকাছি চলে আসলাম দুজনে। নিঃশ্বাস ভারী থেকে ভারী হতে থাকলো। যদি ইত্তাজা বড় চাচার ছেলে না হতো
তবে সত্যি দুনিয়া এলোমেলো হতো। আমি কিছুই বললাম না, তার কাছে থেকে সরে আসতে চেয়েও পারলাম না। সে আরো কাছে টেনে নিল, আমার কপালে ফু দিয়ে চুলগুলো সরিয়ে দিয়ে বলল, এতদিনে আমার ঘরের রানী হয়ে যেতে পারতি তনুশ্রী। আজ অনেক দিন পর চোখ থেকে পানি ঝরছে। অয়ন আমায় কাঁদতে নিষেধ করছে না, ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে শুধু। তোকে বলেছিলাম স্বার্থপর হয়ে সুখী হব না, কিন্তু সত্যটা হলো স্বার্থপর না হয়ে আমরা সুখী হই না। অয়নকে শক্ত করে জড়িয়ে ধরলাম, সেও এক হাতে যতটা সম্ভব জড়িয়ে নিল আমায়। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি আমি। বেশ অনেকটা সময় পর বললাম, যে খারাপটা তোমাকে সবাই ভাবে সেই খারাপটাই তো তোমার হওয়া উচিত ছিল। আমার মুখটা তুলে দিয়ে বলল, তোকে অসম্মান করা সম্ভব না আমার তনুশ্রী। সম্মান করে যে ভালোবাসাটা পেয়েছি, অসম্মান করে সেটা ঘৃণা হয়ে যেত। একটু চুপ থেকে আবারও বলল, আমাদের বাঙালি পরিবারের একটা নিয়ম আছে, পরিবারের যে সন্তান স্যাক্রিফাইস করে তাকে সবাই তুচ্ছ করে। তার ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছা কেউ দেখে না, তার ভালো থাকার খোঁজটাও কেউ নেয় না। একটু সরে আসলাম। অয়নের যত কাছে যাব তত তার সাথে নিজেকে জড়িয়ে ফেলবো। চোখ মুছে বললাম, আমি চলে যাব অয়ন। সে হেসে বলল, বেঁধে রাখার জন্য তো আনিনি, অবশ্যই যাবি। আলমারি খুলে একটা ব্যাগ বের করে আমার হাতে দিয়ে বলল, খুলে দেখ তো। কি আছে? খুলে দেখ। ব্যাগ খুলে দেখি ভেতরে বেনারসি শাড়ি আর বেশ কয়েকটা সুতি আর জামদানিও আছে। প্রথম মাসের স্যালারি দিয়ে বেনারসিটা কিনেছিলাম। ভাবনা ছিল এই শাড়ি পরিয়েই তোকে আমার ঘরে আনবো। ব্যাগটা ছুঁড়ে ফেলে দিলাম। ধপ ধপ করে শব্দ হলো। কাঁদতে কাঁদতে অয়নের বুকে ধাক্কা দিয়ে বললাম, কেন বলছো এসব? কি চাও তুমি? সে হাসলো। চাওয়াটা এখন না পাওয়া। বড় চাচা ইতাজা পরিবার বলে বলে জ্ঞানের বাণী শোনাতে পারো, এখন আবার এইসব দেখাচ্ছ? কি করছো তুমি? কি করছি নিজেও জানি না। বাকি শাড়িগুলো আমি জানুয়ারিতে কিনেছিলাম, কেন তাও জানি না, কার জন্য তাও জানি না। উত্তর আমার কাছেও নেই। কিছুই আর বললাম না, সোজা ওর ঘর থেকে বেরিয়ে গেলাম। শুধু ঘর না, ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলাম। আমি জানি আবারও কাঁদবো, সেই কান্না আবারও ফিরে আসবে আমার কাছে, একান্তে, নীরবে, শুধুই আমার কাছে। তনুশ্রী। লিফটে অয়ন এসে আমার সাথে উঠলো। চোখের পানি মুছে অন্যদিকে তাকিয়ে আছি। অয়ন চুপ করে আছে। তোমার কি মনে হয় তুমি তোমার খারাপ থাকাটা আমার থেকে লুকাতে পারবে অয়ন? না, লুকাতে চাচ্ছি না তোর থেকে। লিফট খুললো, দুজনেই বেরিয়ে গেলাম। আমি একটু আগে আগে হাঁটছি, হঠাৎ পেছনে তাকিয়ে একটু চমকেই উঠলাম। অয়নের হাঁটা মোটেও স্বাভাবিক লাগছে না। অয়নকে ধরে বললাম, পায়ে ব্যথা করছে? একটু। এসো। তার হাত ধরে খুব ধীরে ধীরে হাঁটছি আমি। আন্টি যদি জানে আমি এসেছিলাম তবে রাগ করবে। অয়ন কিছুই বলল না। আমি জানি আন্টি রাগ করবেন। অয়নকে যেমন আমার ফ্যামিলি খারাপ ভাবে, তেমনি তার ফ্যামিলিও আমায় খারাপ ভাবছে। এটাই তো স্বাভাবিক। আমার নীরবতায় অয়ন বলল, অথইয়ের কথায় এত ভাবিস না। তুমি ইতাজার সাথে কথা কেন বলছো না? ইতাজা যদি বিয়েটা ভেঙে দেয় তবেই তো হয়। অয়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি না ইত্যাজা বিষয়টাকে কিভাবে নিবে, তবে বড় চাচার সাথে বাবার সম্পর্কে আবারও ঘি ঢালা হবে। আগুন তো আগেই জ্বলছে। অয়ন দাঁড়িয়ে পড়ল। পাশে থাকা বাসাটার দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে বলল, আব্বা একবার স্ট্রোক করেছে, আর একবার যদি কিছু হয় তবে আমি নিজেকে ক্ষমা করব কিভাবে? আমাদের সম্পর্ক কিছুদিনের, তাতেই আমরা একে অন্যকে ছাড়া থাকতে পারছি না। আম্মু কিভাবে আব্বুকে ছাড়া থাকবে? তাদের একমাত্র ছেলে আমি। আমি যদি আব্বুর মৃত্যুর... কণ্ঠ কেঁপে উঠল তার। আর কথা বলতে পারলো না, অন্যদিকে চেয়ে রইল। অয়নের প্রত্যেকটা কথা ঠিক, কিন্তু না এটা আমি মানতে পারছি আর না সে মানতে পারছে। অয়ন আমার দিকে তাকালো, ওর হাত ধরে বললাম, যোগাযোগ বন্ধ করো না প্লিজ। তোমার ভয়েস না শুনে শুনে আমি মরে যাচ্ছিলাম। অয়ন মুচকি হাসলো। তবুও তো এতদিন পর কল দিলি, তোর নতুন নাম্বারও তো ছিল না আমার কাছে। প্লিজ। অনুনয়টা ফেলতে পারলো না। আমি জানি সে আমায় ছাড়তে পারবে না। যে মানুষটা এতটা অসুস্থতার মধ্যেও আমার কল পেয়ে ছুটে গেছে, সে আমাকে নিজের করে নিয়েই যাবে, বিশ্বাস আছে ওর উপর। দ্রুত গতিতে 2023 সালটা চলে যাচ্ছে। চোখের পলকে সেপ্টেম্বর মাস চলে আসলো। এর মধ্যে বেশ কয়েকটা জায়গায় ভর্তি পরীক্ষা দিয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার টিকিটটাও পেয়ে গেলাম। আমি একা না, মানহাও একই জায়গায় চান্স পেল, শুধু আমাদের ডিপার্টমেন্ট ভিন্ন। কাল ভার্সিটিতে ভর্তি হতে যাব। সাথে কালকেই আমার 20তম জন্মদিন। বাসার সকলেই খুশি। ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, এটা তো খুশির মুখ্য কারণ নয়। মুখ্য কারণটা হলো আগামী শুক্রবার অর্থাৎ 22 সেপ্টেম্বর ইতাজার সাথে বিয়ের তারিখ নির্ধারিত হয়ে গেছে। গতকালই তারিখ নিশ্চিত করেছে। অয়নের সাথে যোগাযোগ আছে। ওকে ছেড়ে দেওয়া সহজ নয় আমার জন্য। না, ও আমাকে ছেড়ে দিতে পারবে। কল দিলে ঘন্টার পর ঘন্টা আমরা চুপ থাকি। এখন আর
আমাকে লজ্জা দেয় না অয়ন, তবে প্রায়ই আমার হাসির কারণ হয় সে। অথয়াপুর ছেলেবাবু হয়েছে, অয়ন ছবি পাঠিয়েছিল আমায়, দেখেছি আমি, কিন্তু আন্টি বা অথয়াপু কারোর সাথে কোনো কথা হয়নি আমার। আজও হয়তো আন্টি ভাবে আমার কারণেই অয়নের চরিত্রে এমন দাগ পড়েছে। তাদের ভাবনাটা ভুল নয়, আমিই তো দোষী। রুমে বসে বই পড়ছি, অয়নের দেয়া সেই বই, 1000 বছর ধরে। মন্টু মিয়া আর টুনির জন্য সব কষ্ট পায় সবাই, কিন্তু আমার জন্য কারো কষ্ট হয় না।